অনেকদিন পর সেনা প্রধানের কোনো বক্তব্য পাওয়া গেল, সেনাপ্রধানকে প্রকাশ্যে দেখা গেল। আজকে চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর যে কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ, সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য দিলেন। রাষ্ট্রপতি কুচকাওয়াজ হলেও সেখানে রাষ্ট্রপতির উপস্থিতি আমরা দেখিনি। সেই অনুষ্ঠানে 7-8 মিনিটের একটি বক্তব্য দিলেন সেনাপ্রধান। সেই বক্তব্যে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক কোনো অবস্থা নিয়ে সরাসরি কোনো কথা বলেননি। ক্যাডেটদের উদ্দেশ্যে নানা রকমের উপদেশমূলক বক্তব্য দিয়েছেন এবং উল্লেখযোগ্য ব্যাপার এখানে একটাই, সেটা হচ্ছে যে তিনি বক্তব্য শুরু করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং দেশে বিদেশে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতি স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। এর আগেও সেনাপ্রধানের একাধিক বক্তব্য আমরা দেখেছি। তার বক্তব্য নিয়ে অনেকে বিতর্ক করার চেষ্টা করেছেন যে তিনি ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলছেন, মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন, কিন্তু ২৪-এর জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন, এরকম অনেক বিতর্ক উঠেছে। কিন্তু সেনাপ্রধান তার জায়গায় এখনও বলিষ্ঠ ভূমিকাতেই আছেন এমনটাই মনে হলো। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন এবং তিন বাহিনীর বিভিন্নভাবে দেশে বিদেশে যারা শহীদ হয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানালেন। তার বক্তব্যে মূলত নৌ ক্যাডেটদের নানা পরামর্শমূলক বক্তব্য উঠে আসলো। নৌবাহিনীকে আধুনিকীকরণ করার জন্য অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বক্তব্য উঠে আসলো। কিন্তু অনেকের প্রত্যাশা অনুযায়ী দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে একটি কথাও আসেনি, স্বাভাবিকভাবে আসার কথাও নয়। অন্য একটা বাহিনীর কুচকাওয়াজে তিনি গিয়েছেন, সেখানে দেশের রাজনীতি নিয়ে কেন কথা বলবেন এই প্রসঙ্গ তো আসেই। কিন্তু দেশে যখন অনেক কাণ্ড ঘটে যাচ্ছে, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূর্ণ হচ্ছে না, সেই প্রত্যাশার বাইরে গিয়ে প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছিলেন, এরপরে লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা অনেকে দেখছেন। নির্বাচনকালীন সময়ে সেনাপ্রধান সরকারের দেয়া দায়িত্ব পালন করবে এরকম আমরা গত সপ্তাহে সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ে শুনতে পেয়েছিলাম। প্রেস ব্রিফিং থেকে বলা হয়েছিল যে সরকার নির্বাচনে সেনাবাহিনীকে যে ভূমিকা পালন করতে বলে সেই ভূমিকাই পালন করবে। সেই প্রেস ব্রিফিংয়ে একটা স্পষ্ট বার্তা অবশ্য দেয়া হয়েছিল, সেটা হচ্ছে যে মব ভায়োলেন্সের উপরে মব অনেকটা দেশে কমেছে এমনটা বলা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে, এবং মবের বিরুদ্ধে সেনাবাহিনী সোচ্চার, যে কোনো মূল্যে বাংলাদেশে মব হতে দেয়া হবে না এমন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছিল। যদিও আমরা মব কমেছে দেখলেও সারা দেশে মব যে বন্ধ হয়েছে সেটা বলা যাবে না। এখনও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মব চলছে। বিশেষ করে যে কাউকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে, আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মারা ধরা, তারা পিটানো, জোর করে পুলিশে দেয়া, এই কর্মকাণ্ডগুলো এখনও যখন চলছে, বড় ধরনের মব যেগুলো সেগুলো হয়তো বন্ধ হয়েছে। এটা একটা বড় বিষয় যে বড় ব্যানারে বড় আয়োজনে যে মবগুলো হচ্ছিল সেই মবগুলো এখন আর হচ্ছে না। সেনাপ্রধানের বক্তব্য পাওয়া গেল, সেনাবাহিনীর প্রেস ব্রিফিংয়ের পরে সেনাপ্রধানকে প্রকাশ্যে পাওয়া গেল, কিন্তু সেনাপ্রধান সেই রাজনীতি কিংবা দেশের সার্বিক অবস্থা নিয়ে কোনো কথাই যখন বললেন না, তখন প্রশ্নটা আসেই যে নির্বাচন নিয়ে এক ধরনের সেনাবাহিনীর প্রত্যাশার বাইরে যখন সরকার অবস্থান করছে, তখন সেনাবাহিনীর কিংবা সেনাপ্রধানের বক্তব্যটা আসলে কী? এর আগে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর নামে সেনাপ্রধান সরকারকে 6টি পরামর্শ দিয়েছে, 6টি পয়েন্ট বলেছে যে এই 6টি পয়েন্ট কার্যকর করতে হবে আগামীতে নির্বাচনের ক্ষেত্রে। সেরকম প্রচারণা প্রোপাগান্ডা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম। সেনাপ্রধানের তরফ দিয়ে এইরকম প্রচার করা হয়েছিল যে সেনাপ্রধান প্রফেসর ইউনূসকে এই 6টি পয়েন্ট বলেছেন যে এইগুলো করতে হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে সেনাবাহিনীর তরফ থেকে, আইএসপিআরের তরফ থেকে সেই প্রচারণা ফেক, গুজব এমনটা ঘোষণা করা হয়েছে। সব মিলে সেনাবাহিনীর সরকারের অবস্থান যখন স্পষ্ট
স্পষ্ট সেনাবাহিনীর প্রত্যাশার থেকে আলাদা, তখন সেনাবাহিনীর বক্তব্য কিংবা সেনাবাহিনীর প্রকৃত অবস্থান স্পষ্ট হওয়া যায়নি। আজকে সেনাপ্রধানের বক্তব্যেও তেমনটা স্পষ্ট কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। তাহলে সেনাবাহিনীর অবস্থানটা আসলে কি? সরকার যেভাবে ডিলে নির্বাচন করার প্ল্যান করছে সেটাতেই কি সেনাবাহিনী একমত হবে? আবার অনেকে প্রশ্ন করতে পারে যে সরকার কখন নির্বাচন করবে কি করবে না তাতে সেনাবাহিনীর কি যায় আসে? সেনাবাহিনীর অবশ্যই যায় আসে, কারণ 5 আগস্ট সরকার পতনের পরে, শেখ হাসিনা সরকারের পতনের পরে সেনাপ্রধানই সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিলেন, ডেকে নতুন সরকার কিভাবে গঠন করা হয় সেই প্রক্রিয়া 8 আগস্ট ইউনূস সরকারের শপথের ক্ষণ পর্যন্ত, শপথ নেওয়া পর্যন্ত যত কার্যক্রম সেগুলো কিন্তু সেনাপ্রধানের নেতৃত্বেই হয়েছিল এবং সেনাপ্রধানই বলেছিলেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, ভরসা রাখুন, দেশ বিশৃঙ্খল অবস্থার দিকে যাবে না, দেশ ঠিকভাবে এগোবে। সেই কারণেই বলা হয় যে এই যে সরকার গঠন হয়েছে, এই যে সরকার চলছে, এই সরকার গঠন এবং চলার পেছনে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর ভূমিকা যেমন রয়েছে, আবার আরেকটা ব্যাপার যে সেনাবাহিনীকে এখনও মাঠে রাখা হয়েছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়েছে। একটা সুশৃঙ্খল বাহিনী যাদের দায়িত্ব মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তারা কতটাই সাধারণ মানুষের মধ্যে কতদিন আর থাকবে, কতদিন তারা এই মাঠে ঘাটে ঘুরে বেড়াবে, এটাও একটা বড় ব্যাপার। কারণ সেনাবাহিনী যদি বেশি দিন মানুষের মধ্যে বিরাজ করে তাহলে সেনাবাহিনীর যে গাম্ভীর্য, ভাব গাম্ভীর্য, সেনাবাহিনীকে সাধারণ মানুষ যে এখনও আলাদা অবস্থানে ভাবে, সেই অবস্থানটা অনেকটা নষ্ট হয়ে যাবে। পুলিশের মতো আচরণ করা শুরু করবে মানুষ সেনাবাহিনীর সঙ্গে। সেই কারণে সেনাবাহিনী চাইবে যত দ্রুত নির্বাচন হোক, ততই তারা দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে। এই কারণেই সেনাবাহিনীর সঙ্গে নির্বাচন এবং সরকারের কর্মকাণ্ডের একটা যোগসাজশ, একটা সম্পর্ক থাকা উচিত। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সেনাবাহিনীর কিংবা সেনাপ্রধানের অবস্থানটা কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। ইউটার্ন, একেবারে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া, যে অনেক ভালো কাজ করেছে 10 মাসে, কিছুটা সন্দেহ জেগেছিল কিন্তু এক বৈঠকেই সব শেষ হয়ে গেছে। কি এমন রহস্য লুকিয়ে রয়েছে সেই বৈঠকে? আচ্ছা, রহস্য যেটি হোক না কেন, বিএনপি যা আশা করছে তাকে আদৌ হবে? অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারের লেজর বৃত্তি করছে, তাদের যে উল্টো হুঁশিয়ারি হুঙ্কার, সেখানে বিএনপি টিকতে পারবে? এ কথা আমরা নিশ্চয়ই বলছি না, সরকারের কোনো কাজের প্রশংসা করা যাবে না, কিন্তু বিএনপির কি আচরণটি ছিল আর এখন কি, সেটি শুধু আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করছি। এত দ্রুত ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ব্যাঙের ছাতার মতো যে দলগুলো গজিয়ে উঠছে, সংখ্যাতাত্ত্বিকভাবে তাদেরকে যে একটা বড় জোটের আকারে নিয়ে যাওয়া হবে, তাদের কাছে বিএনপি তাদের বক্তব্যের স্ফুলিঙ্গে ছড়াতে পারবে? যেমন 4টি জোট এবং 35টি রাজনৈতিক দল মিলে, নাম সর্বস্ব রাজনৈতিক দল সবকটি মোটামুটি, এগুলো মিলে একটা ফেডারেল বডি হয়েছে। কি হয়েছে, সেটার নাম কি দেওয়া হয়েছে? জাতীয় সংস্কার জোট। এই জাতীয় সংস্কার জোট শনিবার একটি আলোচনা সভা করেছে। সেখানে তারা কি হুঁশিয়ারি দিয়েছে? বলা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তারা 8টি দফা উত্থাপন করেছে। 8 দফা দাবির মধ্যে কি রয়েছে? অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের 3 মাস আগেই অন্তর্বর্তী সরকারকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না। এটি আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন থেকে এই দাবিটা উত্থাপন হলো আমরা জানি না। তত্ত্বাবধায়ক সরকার কথা অনেকেই বলছিল, হাইকোর্টের রেফারেন্সে, হাইকোর্টের যে রায় তার আলোকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, কিন্তু তারা তো সরকারের লেজর ভিত্তি করছে, তারা কেন আবার এই দাবিটা তুলছে আমরা জানি না, এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। যাই হোক, তাদের মতো করেই আবার এই মুহূর্তে মহাশক্তিশালী সরকার যারা পরিচালনা করছে পেছন থেকে, সেই জামাতে ইসলামী, তারাও হুঙ্কার ছেড়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল মহাসচিব মিয়া গুলাম পরওয়ার তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে, এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এগুলো তারা আগেও বলেছে, কিন্তু জামাতের স্টান্ট সম্ভবত আমরা তো কিছু বুঝতে পারছি না। সকালে এক কথা, বিকালে এক কথা, এখন আবার যদি এই দাবি তারা আগেও করেছিল, মাঝে ভুলে গিয়েছিল, এখন আবার নতুন করে তুলছে স্থানীয় সরকার নির্বাচন দাবি। এই যে 35টি রাজনৈতিক দল বা জোট, জামাতের বক্তব্য, এনসিপি তো বলতেই আছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, বা ঢাকার
যে আন্দোলন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে নিয়ে, তারা হুঁশিয়ার দিয়ে রেখেছে, মোটামুটি জানান দিয়ে রেখেছে 2 সিটি কর্পোরেশনে মানে স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়া হতে পারে বা হবে। সামরিক কর্মকর্তাদের একটা দল এসেছে, আপনারা অনেকে খেয়াল করেছেন, রিপাবলিক পার্টি। এই বাংলাদেশ রিপাবলিক পার্টি কারা করেছে? সাবেক সামরিক কর্মকর্তারা করেছে। অনেকে আছেন সাবেক সামরিক কর্মকর্তাদের, অনেকেই এর মধ্যে রয়েছেন। এবং এর আবার প্রধান উপদেষ্টাকে ক্যাসিনো কাণ্ডর যিনি প্রধান, সেলিম প্রধান, এই টাইপের কোন একটা নাম, হ্যাঁ। যাও, সামরিক কর্মকর্তারা এই দলটি নিয়ে এসে কি বলছে? তারা বলছে যে ঐতিহাসিক 47, 71-এ মহান মুক্তিযুদ্ধ এবং 24-এ গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। এই যে 24, 71-এর মাঝখানে রেখে ওপাশে আবার 47, এগুলো কাদের চেতনা, কাদের আদর্শ? ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টির। যাই হোক, তারা বলছে যে রিপাবলিক পার্টি এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাঁধ ভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা, যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি সুশাসন ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় 2000 বীর শাহাদত বরণ করেছিলেন এবং 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই যে একের পর এক ব্যাঙের ছাতার মতন করে কিংস পার্টি করে উঠছে। সামরিক কর্মকর্তাদের আরও একটি দল এর মধ্যে ঘোষিত হয়েছে। কেন সামরিক কর্মকর্তারা, সাবেক সামরিক কর্মকর্তারা দল নিয়ে আসছে? জুলাই আগস্টের আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল সাধারণ মানুষের, কিন্তু এর পেছনে তো একটি বড় প্লট নির্মাণ করা হয়েছিল, দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, এটা এখন ওপেন সিক্রেট। এবং এই আন্দোলনে যে সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছিলেন, তাদের যেই চাওয়া বা যেই উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছিলেন, তাদেরটা আমি নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু এর বাইরে আর যা ছিল, এবং এই আন্দোলনের ম্যাটিকুলাস ডিজাইনের পিছনে কিন্তু সাবেক সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ তারা ওতপ্রোতভাবে কাজ করেছেন। যে কারণে এত কথা বলা, সেটি হচ্ছে কি, এই যে সংখ্যাতাত্ত্বিক জায়গা থেকে একটি বৃহত্তর জোট গড়ে তোলা একটি সম্ভাবনা, কয়েকটি জোট, একটি নয়, সেখানে বিএনপির সংখ্যালঘু হয়ে পড়বে না তো? বিএনপি অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা? আগামী ফেব্রুয়ারিতে কিংবা রোজার আগে নির্বাচন হবে কিনা এটা আসলে নির্ভর করে সেনাবাহিনীর উপর। নানান অনিশ্চয়তার কথা আপনাদেরকে শুনিয়েছি যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো কোনো পরিবেশ দেশে নেই, সরকারের পক্ষ থেকেও নেই, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও নেই, বিএনপির পক্ষ থেকেও নেই, জামাত ইসলামের পক্ষ থেকেও নেই। কেউই নির্বাচনের জন্য প্রস্তুত না। এখন বলবেন যে ঠিক আছে, বিএনপিতে ভয়ানক অন্তর্কোন্দল, শত শত লোক মারা যাবে, লাশ পড়বে, বড় বড় কেন্দ্রীয় নেতারাও হত্যার শিকার হবে দুই গ্রুপের কোন্দলে। কিন্তু জামাতের তো সমস্যা নেই, জামাত তো সুশৃঙ্খল, তারা তো যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত না, তারাও নির্বাচনের জন্য প্রস্তুত না। তাদের প্রতি যে প্রত্যাশা, সেই অনুযায়ী তারা মাঠে কাজ করতে পারছে না, তাদের যোগ্য লোক সংকট, প্রার্থী নেই, যেগুলো আছে অধিকাংশই বা 90% দুধভাত প্রার্থী। এগুলো নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসা যায় না সহজ হিসাবে। এগুলো অনেক ইউটোপিয়ান কল্পনা করছেন যে একজনকে ধরে দিয়েছে, তাকে এমপি বানিয়ে দিবেন, এত সহজ না, কোনো কোয়ালিটি নাই। জামাতের প্রার্থীর 90%-এর অবস্থা হচ্ছে কিন্ডার গার্ডেনে চাকরি করে, কিন্ডার গার্ডেনের প্রধান, নামের পিছনে লাগায় অধ্যক্ষ। আবার একটা অংশ আছে যারা নৈশ কলেজের টিচার কিংবা জাস্ট কলেজে জয়েন করেছে আলিম মাদ্রাসায়, নামের পিছনে লাগায় প্রফেসর। মজা করে অনেকে মন্তব্য করেন যে কোন স্কুলের প্রফেসর আপনি। এরা হচ্ছে এক এক জায়গায় প্রার্থী, বেশিরভাগই 90% হচ্ছে এই অবস্থা, যারা আসলে লেজিসলেটিং জিনিসটা কি এটা বোঝে না। এর মানে জামাত আসলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বা জিতে আসার জন্য প্রস্তুত নয়। যদিও সামগ্রিকভাবে জোটে নির্বাচন করতে পারলে, এটা গুছিয়ে আনতে পারলে কিছুটা মেকআপ দেওয়া যাবে। তো এই জায়গাটায় জামাত সময় পেলে ভালো করবে। যেমন জামাতের অনেক রকম যোগ্য প্রার্থী রয়েছে, সাবেক আর্মি অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, রিটার্ড, নৌবাহিনীর কিংবা বিমান বাহিনীর কিংবা সেনাবাহিনীর, ডাক্তার, লয়ার, সাবেক শিবির যোগ্য, যারা পাওয়ার প্রডিউস করতে পারে, জিতে আসতে পারবে, ইউনিভার্সিটি গ্রাজুয়েট, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন। জামাত একটু সময় নিলে তাদেরকে এনে নানান জায়গায় বসাতে পারবে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে জামাতও এটা পারবে না। তো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতো আদৌ পরিবেশ নেই। এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা পরিবেশ ছাড়া, অথবা কত সালে নির্বাচন হবে, কখন হবে, এটা বহুলাংশে নির্ভর করে সেনাবাহিনীর উপর।
যেমন এই যে পরিস্থিতি, যে কারণে নির্বাচন হবে না বলছি, যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি যা আছে, কিন্তু নির্বাচনী পরিস্থিতি, যেমন বিএনপি চাইলে সব প্রার্থীকে পিটিয়ে মাঠ ছাড়া করে তার ইচ্ছা মতো রাতের বেলায় ব্যালটে সিল মেরে জিতে আসতে পারবে, নিজেরা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে। কারণ এটা হতে দিবে না। জনগণ ভোট দিতে যাবে নির্বিঘ্নে, বা এই কামড়ি মারামারি করে শত শত লাশ ফেলতে পারবে না। সেনাবাহিনী চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারে। কারণ সেনাবাহিনী কি নিয়ন্ত্রণ করবে, না বর্তমান সময়ের মতো দেখে দেখে বা ক্যাম্পে বসে তাস খেলবে? কোনটা করবে? ক্যাম্পে বসে বিড়ি খাবে? কোনটা করবে? এটার উপর নির্ভর করবে যে আসলে নির্বাচন হবে কিনা। যেমন সেনাবাহিনীর যে বর্তমান রোল, এভাবে যদি তারা রোল প্লে করে, তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে না, কামড়ি করে পিটাপিটি করে নির্বাচন পণ্ড। এখন সেনাবাহিনী কি করে? তাদেরকে ফোন দিলে তারা যায় না, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না, আর গেলে উল্টাপাল্টা ভূমিকা পালন করে। যেমন পটুয়াখালীতে দেখেছেন বিবি নূরের ক্ষেত্রে, সেনাবাহিনী গাড়ি দেখলেই সন্ত্রাসীরা দৌড়ায়, পালায়, মানুষ ভয় পায়। তারা লাঠি হাতে নিলেই ভয় সব দৌড়ায়, কিন্তু তারা এই কাজটা করে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজ দমন করে না। সেনাবাহিনী চাইলে 111 আমরা দেখেছি না, সাপোজ বাংলাদেশে এখন চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ, সেনাবাহিনী চাইলে এক সপ্তাহ সব চাঁদাবাজি একদম শেষ করে দিতে পারে। জাস্ট মানুষকে বলবে যে আমাদের কাছে অভিযোগ করবেন, আমরা যে চাঁদাবাজকে ধরবো, অভিযান চালাবো, এবং আসলে যদি সেই অভিযোগে তারা রেসপন্স করে, চাঁদাবাজ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।